নির্বাচনে অনিয়মের অভিযোগ ভেঙে দেয়া হলো বিসিবি পরিচালনা পর্ষদ। ৩ মাসের মধ্যে ভোট, তামিম ইকবালকে সভাপতি করে 11 সদস্যের অ্যাডহক কমিটি। জ্বালানির দাম বাড়বে কিনা আগামী মাসে সিদ্ধান্ত জানাবে মন্ত্রিসভা। তেল সংগ্রহের জন্য তৈরি হয়েছে অ্যাপ, দ্রুত কার্যকর। থামে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। 24 ঘন্টায় উপসর্গ নিয়ে আরও 11 শিশুর মৃত্যু। কুসংস্কার ও বিগত সরকারগুলোর মারাত্মক অবহেলার দায় দেখছেন বিশেষজ্ঞরা। 2 দিনের সফরে দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হবে। স্থবিরতা কাটাতে এগুতে হবে দুদেশকেই। লালবাগ থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী কারাগারে। এর আগে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার হন তিনি। এবং গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে 11 দলীয় জোট। নতুন কর্মসূচি ঘোষণা রয়েছে, বিক্ষোভ, লিফলেট বিতরণ সহ নানা কার্যক্রম। বিসিবির নির্বাচন তদন্তে অনিয়মের প্রমাণ পেয়ে বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিল জাতীয় ক্রীড়া পরিষদ। সাবেক ক্রিকেটার তামিম ইকবালকে সভাপতি করে গঠন করা হয়েছে 11 সদস্যের অ্যাডহক কমিটি। জাতীয় ক্রীড়া পরিষদের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এনএসসি পরিচালক আমিনুল এহসান। সংবাদ সম্মেলনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও নির্বাচনে অনিয়মের মাধ্যমে গঠন করা হয় আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। ক্ষমতার অপব্যবহারের তালিকায় রয়েছে ফারুক আহমেদ, নাজবুল আবেদিন ফাহিম, সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নাম। বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে অ্যাডহক কমিটি গঠনের বিষয়ে অবহিত করা হয়েছে আইসিসিকে। তেমনটাই জানালেন জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক। বিসিবির নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যরা হলেন ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আথার আলী খান, মিনহাজুল আবেদিন, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস, রশনা ইমাম। কমিটি দেখতে পেয়েছে যে জনাব আমিনুল ইসলাম বুলবুলের একপক্ষীয়ভাবে 10 জন প্রাক্তন ক্রিকেটার মনোনয়ন করা নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে, কারণ তিনি ওই কাউন্সিলরদের কাছ থেকে সুবিধা লাভ করেছেন এবং সম্ভাব্যভাবে নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছেন। আইসিসিকে আমরা অবহিত করেছি যে এই কমিটি যেটা বলবৎ আছে সেটি যথাযথ প্রক্রিয়ায় যেহেতু গঠিত হয়নি এবং যথাযথ প্রক্রিয়ায় কার্য সম্পন্ন করতে পারছে না, সেহেতু এই কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত আইসিসিকে জানানো হয়েছে। নতুন যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে এবং যা আইসিসির নিকট প্রেরণ করা হয়েছে তার সদস্য সংখ্যা মোট 11 জন। বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব তামিম ইকবাল। গঠিত অ্যাডহক কমিটি আগামী 3 মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত মিরন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মিরন, জানাবেন যে এই যে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হলো, এ বিষয়ে সার্বিক কি তথ্য রয়েছে আপনার কাছে? বেশ কয়েকদিন ধরে সম্প্রতি দেখা গিয়েছে যে বিসিবিতে একটা অস্থিরতা তৈরি হয়েছে। অনেক বোর্ড পরিচালক তারা পদত্যাগ করছেন। এই নিয়ে কিছুটা ঘোলাটা একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু এর আগে কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক কিন্তু একটি যেই নির্বাচনটা হয়েছে, গত আমিনুল ইসলাম বোর্ডের যেই পরিচালনা পর্ষদ আছে, সেই নির্বাচনের স্বচ্ছতা যাচাইয়ের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটির রিপোর্ট কিন্তু বেশ গত কিছুদিন আগেই কিন্তু তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়া হয়েছে এবং এনএসসি থেকে সেই পর্যালোচনা আমলে নিয়ে কিন্তু তারা আইসিসিকে একটি মেলও পাঠিয়েছে। তারা সেই মেলে আইসিসিকে অবগতি করেছে যে কমিটি তারা ছিল, সেই কমিটির নির্বাচনের প্রক্রিয়া এবং স্বচ্ছতা নিয়ে অনিয়মের পর্যালোচনা করার মাধ্যমে কিন্তু সেই কমিটি ভেঙে দেওয়ার জন্য কিন্তু আইসিসিকে অবহিত করা হয়েছে এবং আইসিসি সেই বিষয়ে হস্তক্ষেপের যে বিষয়টি রয়েছে সেখানে আইসিসি কিন্তু যেই বিষয়টি থাকবে সেখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো ফিরতি মেল আসেনি। তবে
এনএসসি জানিয়েছে যে এই কমিটি ভেঙে 11 সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যেখানে সভাপতিত্ব করবেন ক্রিকেটার তামিম ইকবাল খান। তার অধীনে কিন্তু আগামী 3 মাসের মধ্যে কিন্তু একটি বিসিবি নির্বাচন কিন্তু পরিচালনা করা হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু এনএসসির এই সিদ্ধান্তের মাধ্যমে নতুন করে কিন্তু বিসিবির একটা নতুন পরিস্থিতি দেখা দিবে। এই ছিল আমার কাছে সবশেষ। জি, ধন্যবাদ আপনাকে। আগামী মাসে মজুদ ও আমদানির সার্বিক বিষয়ে সমন্বয় করে দেখার পর প্রয়োজন হলে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে, জাতীয় সংসদে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। আর প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানিয়েছেন কে কত জ্বালানি নিতে পারবে তা নিয়ে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। আজ থেকে এই পাইলট প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। দেশে জ্বালানি তেল মিলছে না বা তেল নিতে দীর্ঘ সারির এই দৃশ্য এখন প্রতিদিনকার। অভিযোগ রয়েছে তেল মজুত করারও। দেশের বিভিন্ন জায়গা থেকে একের পর এক উদ্ধারও হচ্ছে। এমন বাস্তবতায় সংসদে জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে গিয়ে জ্বালানি মন্ত্রী বলেছেন, তেলের কোনো সংকট নেই, নিয়মিতভাবে জ্বালানি আসছে, আরও আসবে। অতিরিক্ত দামে তেল বিক্রি এবং মজুত বন্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। বর্তমানে আমাদের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। জ্বালানি তেলের অবৈধ মজুদ, অতিরিক্ত দামে বিক্রি রোধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য সকল জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে এশিয়ার প্রায় সব দেশেই তেলের দাম বাড়ানো হয়েছে, কিন্তু বাংলাদেশে বাড়ানো হয়নি। আগামী মাসে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে মন্ত্রিসভা। আমরা প্রতি মাসে দামের সমন্বয় করি। গত মাসের সমন্বয় করে আমরা দাম বাড়াই নাই। আগামী মাসে আমরা দামের উপরে কাজ করছি। কাজ করে যদি সমন্বয় করে দেখা যায় যে দাম বৃদ্ধি করা এখনই প্রয়োজন, তাহলে আমরা ইনশাল্লাহ আমরা আলোচনা করে ক্যাবিনেটে নিয়ে তারপরে মূল্য বৃদ্ধি করার চিন্তা করব। এদিকে সরকারের কার্যক্রম নিয়ে সচিবালয়ে ব্রিফ করেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা। জানান, তেল নেয়ার জন্য একটি অ্যাপ তৈরি করা হয়েছে। ফুয়েলের জন্য একটা অ্যাপ তৈরি হচ্ছে, মানে ওই অ্যাপ ছাড়া কেউ ফুয়েল দিতে পারবেন না। তখন আপনি যেখানেই যান না কেন সেই অ্যাপ ওটা দেখিয়ে দেবে আপনি কতটুকু ফুয়েল নিয়েছেন। প্রত্যেকটা ভেহিক্যালের জন্য, প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ফুয়েল বরাদ্দ থাকবে, তার যতটা প্রয়োজন হয়। দেশে তেল সরবরাহে কিছুটা সংকট হলেও মজুদ যথেষ্ট আছে জানিয়ে উপদেষ্টা বলেছেন, পরিস্থিতি ঘোলাটে একটি গোষ্ঠী পাচারসহ নানা অপকর্মে জড়িয়েছে। খালিদ হাসান, ডিবিসি নিউজ। সরকার বলছে সংকট নেই, প্রায় প্রতিদিনই জ্বালানি নিয়ে দেশের বন্দরে ভিড়ছে জাহাজ। তারপরও জ্বালানি তেলের জন্য বাড়ছে হাহাকার। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে কমছে না অপেক্ষার পালা। ভোর না হতেই লাইনে দাঁড়ানো গাড়ির সারি, কারো চোখে ঘুম নেই, কারো মুখে ক্লান্তির ছাপ। রাজধানীর তেলের পাম্পগুলো যেন এখন অপেক্ষার আরেক নাম। বেশিরভাগ পাম্পই বন্ধ, আর যেগুলো খোলা সেগুলোতেই উপচে পড়া ভিড়। সরকারি আশ্বাসে সংকট নেই, তবু মানুষের মনে রয়ে গেছে অনিশ্চয়তা আর আতঙ্ক। রাত তো গেল, এই দিন তো কি হবে বলতে পারতেছি না। সামনে তো আরো মনে হয় 200 মতো বাইক আছে, আল্লাহ জানে কখন শেষ হবে, কখন বাসায় যাবে। সময় তো নষ্ট হচ্ছেই, এখন গিয়ে টায়ার্ড হয়ে গেছি, হয়তোবা দিনের বেলা আমি ঠিক মতো দোকানও যেতে পারবো না, এটাই স্বাভাবিক। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে লাইনের দৈর্ঘ্য। অকটেনের আশায় শত শত গাড়ি দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। কখনো সেই লাইন ছুঁয়ে ফেলে প্রধান সড়ক। দিনের অর্ধেক ভাগেই যদি এখানে চলে যায় তাহলে আর কেমনি কি, এখানে আসলে বলার কোনো ভাষা নাই। সময় গড়ায়, ক্ষুধা বাড়ে, ক্লান্তি জমে, তবুও লাইনে থেকে সরে দাঁড়ানোর উপায় নেই, কারণ এই তেলেই তাদের জীবিকার একমাত্র ভরসা। ক্লান্ত তো আমাদের আছেই, এই যে খাইতে ভয় করে, পানি খাইতে ভয় করে। অল্প কিছু পাম্পে হাজারো মানুষের ভিড়। চাপ বাড়ায়, কমেছে সরবরাহের গতি, প্রতিটি গাড়িতে সময় লাগছে দীর্ঘক্ষণ। আমি সারা রাত ধরে এখানে, আমি কখন ঘুমাবো, কখন কাজে যাব, এই বিষয়টা সবার একটু নজরে নেওয়া উচিত। ভোগান্তি কমাতে সরবরাহ বাড়ানোর ঘোষণা এসেছে, কিন্তু মাঠের বাস্তবতায় তার প্রতিফলন খুব একটা নেই। অপেক্ষা যেন এখনো শেষ হয়নি। ম্যাক্সিমাম পাম্পে কোনো পাম্পে তেল দেয় না, আর সব পাম্পে যদি মনে করেন তেল দিত, এই সময়টা কিন্তু আমাদের লাগতো না। আমি একতা পাম্প থেকে সিরিয়াল নিয়ে আসছি, আমি 5টা গাড়ির সিরিয়ালে থাকা অবস্থায় তেল শেষ। অপেক্ষা, অনিশ্চয়তা আর ক্লান্তির এই শহরে তেলের জন্য লড়াই যেন এক নিত্যদিনের গল্প। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি তেলের সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর শাহবাগ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ,
পার্থ, আমরা সকাল থেকেই যেমনটি দেখতে পাচ্ছি যে এই যে জ্বালানি তেলের সংকট, এই জ্বালানি তেলের সংকটে গাড়ির লাইন কিন্তু দীর্ঘ হতে হতে সড়কের বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি করছে এবং কর্মঘণ্টাও নষ্ট হচ্ছে। তো এই দীর্ঘ সারি আসলে আর কতদিন ভোগাবে মানুষকে, এবং আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানের চিত্র কি দেখছেন? হাবিবা, এই ভোগান্তি আসলে কতদিন থাকবে এটা স্পষ্ট করে বা নির্দিষ্ট করে বলা বেশ মুশকিল। আমরা সকাল থেকে আসলে রাজধানীর বেশ কয়েকটি পেট্রোল পাম্প আসলে ঘুরে দেখেছি। সব জায়গার চিত্র অনেকটা একই রকম। পেট্রোল পাম্প থেকে 3 থেকে 4 কিলোমিটারের দীর্ঘ যানবাহনের কিন্তু লাইন, দীর্ঘ অপেক্ষা ভোক্তাদের, এবং দিন শেষে তারা যখন পেট্রোল পাম্পে এসে পৌঁছাচ্ছেন তখন তাদের যে ভোক্তাদের যে চাওয়া পাওয়া বা তাদের যে প্রত্যাশা, সেই অনুযায়ী কিন্তু পেট্রোল পাম্প কর্তৃপক্ষ তাদের জ্বালানি তেল আসলে সরবরাহ করতে অনেকটাই ব্যর্থতার প্রমাণ দিচ্ছে। তারা বলছে যে চাহিদা অনুযায়ী, ভোক্তার যে চাহিদা সেই অনুযায়ী কিন্তু তারা ডিপো থেকে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেল আসলে নিয়ে আসতে পারছে না। তাদের চাহিদা থাকলেও খুবই কম পরিমাণে তেল আসলে ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে সরবরাহ করা হচ্ছে, যে কারণে ভোক্তার যে ব্যাপক চাহিদা, সেই চাহিদা পূরণ করতে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ কিছুটা বিঘ্ন হচ্ছে। এবং এই জায়গাতে অর্থাৎ আপনাকে যেমনটি বলছিলাম 4 থেকে 5 কিলোমিটার ধরে যে অপেক্ষা, সেটি যখন অবসান ঘটছে তখন 5 থেকে 6 লিটার তেল আসলে বাইকে এবং প্রাইভেট কারে দেওয়া হচ্ছে 10 লিটার, এবং বড় যে প্রাইভেট মাইক্রোবাস যেগুলো সেগুলোতে দেওয়া হচ্ছে 25 লিটার তেল। অর্থাৎ এই যে একটি রেশনিং পদ্ধতি, সেই রেশনিং পদ্ধতিতে ভোক্তারা কিন্তু অনেকটাই ক্ষুব্ধ। এই সব কিছু মিলিয়ে আজ কিন্তু আমরা বেশ কয়েকটি পেট্রোল পাম্পে ঘুরে দেখেছি। বেশিরভাগ জায়গায় কিন্তু যেই ট্যাগ অফিসার নিয়োগের কথা ছিল সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু আসলে পেট্রোল পাম্পগুলোতে মোতায়েন করা রয়েছে। যেহেতু বেশ কয়েকটি জায়গায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে, সেগুলো নিয়ন্ত্রণে কিন্তু আমরা পুলিশ প্রশাসনকেও কিন্তু পেট্রোল পাম্পগুলোতে অবস্থান করতে দেখতে পাচ্ছি। হাবিবা, এই ছিল আমার কাছে শাহবাগ পেট্রোল পাম্প থেকে বর্তমানে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে। 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে মারা গেছে আরও 11 শিশু। এ নিয়ে 15ই মার্চ থেকে এ পর্যন্ত প্রাণ গেছে 128 জনের। টিকা না নেয়ায় ও কম রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে হামের সংক্রমণ উদ্বেগজনক জানিয়ে কোভিড পরবর্তী সময়ে শিশুর টিকাদানে বাবা মায়ের অনীহাকে দুষছেন চিকিৎসকরা। তারা বলছেন প্রথম 4 দিনের মধ্যে আক্রান্ত শিশুকে আলাদা রাখলে সংক্রমণ অনেকটাই প্রতিরোধ সম্ভব। বর্তমানে হামের নতুন ভ্যারিয়েন্ট কিনা তা নিয়ে চলছে গবেষণা। 5 দিন ধরে জ্বর, কাশি, সর্দি আর শরীরে র্যাশ, ছোট্ট আজওয়ানকে নিয়ে দেশেহারা হয়ে পড়েছিলেন বাবা মা। বাংলাদেশ শিশু হাসপাতালে এনে পরীক্ষা করে নিশ্চিত হয় এটি হাম। শুরু হয় চিকিৎসা। যখনই আমি র্যাশ দেখা দিচ্ছে বা ওর সিমটমগুলো বুঝতে পারতেছিলাম যে জ্বর আছে, তো তখন তো অবশ্যই আমার মনের ভিতরে সেই ভয়টা কাজ করতেছিল যে কিছু হয়ে যায় কি না। একই ওয়ার্ডে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হামে আক্রান্ত আরেক শিশু। শুরুতে সাধারণ ভাবলেও জটিল হয় 48 ঘন্টার ব্যবধানে। 3 দিন ধরে রাখা হয় লাইফ সাপোর্টে। বয়স 1 বছর হলেও এই শিশুকে দেয়া হয়নি টিকা। না, আমের টিকা দেওয়া হয় নাই। হাম হয়েছিল, হাম থেকে ইনফেকশন হয়ে গেছে। এখন ডাক্তার হচ্ছে লাস্ট পর্যায়ে, এখন ওই যে ওরে শেষ পর্যায়ে আর কি। আমার এখন বলে আর কিছু করার নাই, আমার বাবার বলে আর কিছু করার নাই। প্রতিদিনই দেশের নানা প্রান্ত থেকে হামের উপসর্গ নিয়ে শিশুদের এখানে নিয়ে আসছেন বাবা মা। কারো কারো অবস্থা খারাপ। বাচ্চা তো অবস্থাতে বলতেছে ভালো না, তো আমরা বুঝতে পারতেছি না, আমরা তো চিকিৎসক না, কিভাবে বুঝবো কি অবস্থা। গত 6 বছরে হামের চিত্র বলছে ঝুঁকি কখনো কমেনি, বরং সময়ের সাথে বদলেছে মাত্রা। 2020 সালে আক্রান্ত ছিল প্রায় 2000-এর কিছু বেশি শিশু। 2021 সালে সামান্য কমলেও 2022 সালে আবার বাড়তে শুরু করে সংক্রমণ। 2023 সালে হঠাৎ আক্রান্ত ছাড়িয়ে যায় 7000, আর মৃত্যু পৌঁছে যায় উদ্বেগজনক মাত্রায়। 2024 সালে কিছুটা কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। আর 2025 সাল থেকে আবারও ঊর্ধ্বমুখী হয় সংক্রমণ, বাড়ে মৃত্যু। চিকিৎসকরা বলছেন হামের প্রধান লক্ষণ কাশি, নাক দিয়ে পানি আর চোখ লাল হওয়া, সঙ্গে জ্বর ও র্যাশ। প্রথম 4 দিনের মধ্যে আক্রান্ত শিশুকে আলাদা রাখা গেলে সংক্রমণ অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। এটি হতে পারে হামের নতুন ভ্যারিয়েন্ট, সেটা নিয়ে চলছে গবেষণা। এখন যেহেতু হঠাৎ করে ঈদের পরে ঘটনাটা শুরু হলো, ইটস অনলি ম্যাটার অফ 2 উইকস। এই 2 উইকসে ইউ ক্যানট এক্সপেক্ট ফাইনাল রেজাল্ট, আউটকাম। ইট নিডস টাইম। ওই যারা সায়েন্টিস্ট আছে IDCR-এ, ICDR-এর তারা আলটিমেটলি আমাদেরকে একটা গবেষণা চলমান। বিশেষজ্ঞরা বলছেন করোনা পরবর্তী সময় টিকাদানে ঘাটতি তৈরি হওয়ায় বেড়েছে হামের ঝুঁকি। গত
5-6 বছর টিকা ব্যবস্থা কিন্তু খুব খারাপ ছিল, এবং এটার ইনিশিয়েটিং ফ্যাক্টরটা ছিল কোভিড-19, যেই কারণে আমাদের যে একটা স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটাকে বলা হয় হার্ড ইমিউনিটি, এই হার্ড ইমিউনিটি আপনাকে অর্জন করতে গেলে সমাজের 95%-এর বেশি মানুষের 2টা হামের টিকা লাগবে। যেহেতু হাম আমাদের কন্ট্রোলে ছিল, সেই কারণে কিন্তু এটা নিয়ে আমরা এত চিন্তিত ছিলাম না। কিন্তু এখন হার্ড ইমিউনিটিটা কমে যাওয়াতে এক জায়গায় যদি হয়, দেখা যায় যে বিশাল একটা জনসংখ্যা নিয়ে হয়ে যাচ্ছে। এদিকে হামের নতুন ভ্যারিয়েন্ট আশঙ্কা করায় বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ শুরু করেছে, যাতে দ্রুত ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করা যায়। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। কুসংস্কার, টিকা বিরোধী প্রচারণা ও বিগত সরকারগুলোর মারাত্মক অবহেলায় হামের মতন ছোঁয়াচে রোগকে নির্মূল করা যায়নি। স্বাস্থ্যসেবাকে সুসংহত করতে পারলে স্বাস্থ্য খাতে দুর্নীতি কমাতে হবে। বিশ্ব স্বাস্থ্য দিবসের আলাদা অনুষ্ঠানে এসব মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সহ অন্যান্য ব্যক্তিরা। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের করে বিএনপি। শোভাযাত্রাটি জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। এর আগে শোভাযাত্রার উদ্বোধন করতে এসে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জনস্বাস্থ্যকে আরও বেশি গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান। আমি আগেই বলেছি, কিছু কুসংস্কার, কিছু টিকা বিরোধী অপপ্রচার, এগুলো যেমন হয়েছে তেমনি উদাসীনতাও রয়েছে। গত অন্তর্বর্তী সরকারও এটাকে সুনজরে দেয়নি, দ্রুত গতিতে পদক্ষেপ নেয়নি, কিন্তু স্বাস্থ্যসেবায় মারাত্মক অবহেলা ছিল। এই দিকটা সরকারকে দেখতে হবে, সরকার দ্রুত গতিতে পদক্ষেপ নেবেন। এদিকে শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন হলে বিশ্ব স্বাস্থ্য দিবসের অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে শতভাগ দুর্নীতি কমাতে সচেষ্ট থাকবেন তারা। আমাদের অনেক কেনাকাটা হয় স্বাস্থ্যের জন্য, সেইখানে অনেক মারপেস থাকে দুর্নীতি করার জন্য। সারা পৃথিবী এখন 20 ভেরিয়েন্টে পর্যন্ত চলে গেছে না, মিজেলস, টিকা, আমরা 10 ভেরিয়েন্ট। উদ্দেশ্য এটা দিলে এই কোম্পানি পাবে, অন্যগুলি পাবে না। We should close the corruption hole in the departmental buy and sale, যেটা আমরা এখনো সাকসেসফুল হতে পারিনি। আশা করি at the start of the next financial year we shall bring 100% closure of corruption in health ministry. বিজ্ঞান ও প্রযুক্তিকে ওয়ান হেলথ বাস্তবায়নের প্রধান ভিত্তি হিসেবে ব্যবহার করতে হবে। আধুনিক জিনোম সিকোয়েন্সিং প্রযুক্তি ব্যবহার করে দ্রুত রোগ জীবাণু শনাক্ত করা সম্ভব, সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। স্বাস্থ্যসেবার সাথে সম্পৃক্ত সকলকে এক সরল রেখায় থেকে কাজ করার আহ্বান জানান বক্তারা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। 2 দিনের সফরে দিল্লিতে গেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দুপুরে দিল্লির উদ্দেশ্যে রওনা হন তিনি। দিল্লিতে বিভিন্ন মন্ত্রীর সাথে বৈঠকে পারস্পরিক আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হবে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর বিষয়ে ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সহযোগিতার ক্ষেত্রসমূহকে ভবিষ্যতে আরও ফলপ্রসূ ও টেকসই পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে এ সফর গুরুত্বপূর্ণ ভিত্তি রচনা করবে বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লি সফর বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক করার গুরুত্বপূর্ণ ধাপ, এমনটা মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভিসা স্বাভাবিক হওয়া এবং অন্যান্য অর্থনৈতিক ইস্যু নিয়ে আলোচনা সম্পর্ক এগিয়ে নেবে বলে মনে করেন তারা। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক যাতে আর কখনোই স্থবির না হয়, এই সফরে সেদিকে গুরুত্ব দেওয়ারও তাগিদ তাদের। নতুন সরকার ক্ষমতায় আসার পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের প্রথম ভারত সফর। ইন্ডিয়ান ওশান সম্মেলনে যোগ দিতে মরিশাস যাবার পথে দিল্লিতে এই সফরকে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে শুভেচ্ছা সফর। 2024-এর 5ই আগস্টের পর নতুন বাস্তবতায় স্থবির সম্পর্ক অনেকটা স্বাভাবিক হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে ভারতের প্রধানমন্ত্রীর শোকবার্তায়। জ্বালানি তেলের সংকটে ভারত থেকে আসছে ডিজেল, কিন্তু এখনও ভারত স্বাভাবিক করেনি সব ধরনের ভিসা কার্যক্রম। এই বাস্তবতায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সফরে বৈঠক হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং জ্বালানি ও পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রীর সঙ্গে।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন ভারতকে বুঝতে হবে সম্পর্ক আর আগের মতো হবে না, তবে সম্পর্কের স্থবিরতা কাটাতে এগুতে হবে দুদেশকেই। সমালোচনাটা হলো যে বাংলাদেশের বড় জনগণ একটা অংশ মনে করে যে ভারত একতরফা সম্পর্ক করেছে। দুই দেশে যদি জনগণ কেন্দ্রিক সম্পর্ক করতে পারে, মানে এটা কোনো একটা দলের উপরের নজর রেখে যেন সম্পর্ক না করা হয়, সেই জিনিসটা যদি করতে পারে, গত 1.5 বছরে যা আছে তার চেয়ে হয়তো একটু উন্নতি হয়তো হবে। ভারতের দিক থেকেও বাংলাদেশের বিষয়ে অনেক কিছু জানবার আছে বা জানতে চাইবে, আমাদেরও জানবার আছে, আমাদেরও জানার ইচ্ছা আছে, কারণ আগের সম্পর্কটা তো চালু নাই সেটা তো আমরা জানি। তো কাজে এখানে নতুন করে চালু করতে গেলে সেই ভিত্তিটা কি হবে, এখানে বাংলাদেশের মানুষেরও প্রত্যাশার পরিবর্তন হয়েছে। আমরা একটা মর্যাদা সম্পন্ন সম্পর্ক চাই, আমরা সমতার ভিত্তিতে সম্পর্ক চাই। এই মুহূর্তে ভিসা স্বাভাবিক করা ছাড়াও গঙ্গা চুক্তি নবায়নও দুদেশের মধ্যে সম্পর্কের নতুন ভিত্তি বলে ধরা যেতে পারে বলে মনে করেন তারা। এখনই তো গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা দরকার, কারণ ডিসেম্বরে শেষ হয়ে যাবে, তা আগামী কয়েক মাস সময় হাতে আছে। এই আলোচনা তো আপনাকে দ্রুত গতিতে এগোতে হবে। তারাও বলছেন ভিসা খুলবেন, চালু করবেন, কিন্তু এখনও সেটা হয়নি। তো কাজে আমার ধারণা তারা হয়তো বা এই আলোচনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনার পরে তারা হয়তো এটা একটা সিদ্ধান্ত নেবেন। তবে সফর সম্পর্কে আনুষ্ঠানিক কোনো কথা বলেননি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর লালবাগ থানার একটি হত্যা চেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এই আদেশ দেন। ভোরে ধানমন্ডি থেকে আটকের পর জুলাই আন্দোলনের সময়ে লালবাগ থানার হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। অন্য আইনে তফসিলভুক্ত থাকার পরও নতুন করে গুম অধ্যাদেশের প্রয়োজনীয়তা ছিল না, এটা বাতিল করে ট্রাইব্যুনাল আইনে একীভূত করা যথার্থ হয়েছে, এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনের সংশোধনী সংসদে পাশ করাকে ইতিবাচক সিদ্ধান্ত বলে মনে করেন তারা। এছাড়া ওয়াসিম সহ 13 জনকে হত্যায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের 3টি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের শাসন আমলে রাজনৈতিক প্রতিপক্ষ ও ভিন্নমত দমনের এক হাতিয়ারের নাম গুম। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ জারি করলেও তা যথার্থ নয় বলে বাতিল করে সরকার। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মঙ্গলবার গুমের সাথে সম্পৃক্তদের বিচার নিশ্চিত করতে একে অন্তর্ভুক্ত করে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট বিল সংসদে পাশ হয়। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, ইউনূস সরকারের গুম অধ্যাদেশ ছিল অপ্রয়োজনীয়। আমাদের আইনে যে গুমের অভিযোগ বিচারের এখতিয়ার ছিল, সেখানে আবার আরেকটা আইন করে আরেকটা ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজনীয়তা ছিল বলে আমার কাছে মনেই হয়নি। সেই কারণে এই গুম অধ্যাদেশ যেটা করা হয়েছিল এটা অপ্রয়োজনীয়। তো সেটা এখন যদি আমাদের ট্রাইব্যুনালের সাথে একীভূত হয়ে থাকে, ট্রাইব্যুনাল অ্যাক্টের সাথে, আমি মনে করি যেটা একটা ভালো কাজ হয়েছে এবং এটা সঠিক হয়েছে, যথার্থ হয়েছে। এদিন চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আলোচিত শহীদ ওয়াসিম সহ 13 জনকে হত্যা মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ 22 আসামির বিরুদ্ধে 3টি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। এই আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আমরা পেয়েছি। তার পরিপ্রেক্ষিতে এই 22 জন আসামির বিরুদ্ধে অনারেবল ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন। পলাতক 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পাশাপাশি 19 এপ্রিল এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে আদালত। ডক্টর হাসান মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী, তাদের বিরুদ্ধে আমরা গ্রেফতারি পরোয়ানা চেয়েছি। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে 11 দলীয় জোট, এমন ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে নতুন কর্মসূচিতে। 11 এপ্রিল মহানগরে আর 12 এপ্রিল জেলায় জেলায় এই বিক্ষোভ হবে। জোট নেতাদের অভিযোগ, দুর্নীতি, সিন্ডিকেট আর অব্যবস্থাপনার মাধ্যমে পকেট ভরতে গিয়ে জনগণকে বিপদে ফেলেছে সরকার। জনরায় উপেক্ষার পরিণতি খারাপ হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বৈঠক করেছে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য।
মঙ্গলবার সকালে রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে বৈঠক চলে প্রায় 2 ঘন্টা। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, সংবিধান সংস্কারের মাধ্যমে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ও জ্বালানি খাতের অস্থিরতা দূর করতে সরকারকে চাপে রাখবে 11 দল। উদ্বেগ জানানো হয় তড়িঘড়ি করে বিল পাশের। এই সরকার সঠিক সময়ে জাতীয় সংসদের অধিবেশন ডাকতে ব্যর্থ হয়েছে। আর যদি ওই ব্যর্থতা স্বীকার না করেন, তাহলে ওনাদেরকে স্পষ্ট করতে হবে কোন কৌশলের কারণে এই বিলম্বটা আমরা করেছি। আজকের এই আলোচনার প্রেক্ষিতে আগামী দিনে যে আন্দোলন এবং এই আন্দোলনের যে কর্মসূচি আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঘোষণা করা হয় নতুন কর্মসূচি। জোটের নেতাদের অভিযোগ, জনরায় উপেক্ষা করে একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে সরকার। দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবে 11 দল। 9 এপ্রিল বিকাল 5টায় শাহবাগে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। 11 এপ্রিল দেশের সকল মহানগরীগুলোতে এই দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। 12 এপ্রিল সকল জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। 13 এপ্রিল ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে জাতীয় সেমিনার হবে। দুর্নীতি, সিন্ডিকেট, অব্যবস্থাপনার চরম সংকটে জাতিকে ঠেলে দিয়ে এই সরকারের পক্ষে যে দেশ চালানো সম্ভব নয়। ওনারা নিজেদের ভাগ্য বদলাবার ধান্দায় আছেন, জাতির ভাগ্য বদলাবার ধান্দায় ওনারা নাই। এ সময় জানানো হয়, সংবিধান সংশোধন কমিটিতে যাচ্ছে না 11 দলীয় জোট। সংবিধানকে এত তুচ্ছ করে ফেলা হয়েছে, মনে যেন আর কেউ এই সংবিধান বোঝে না। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। কিশোরগঞ্জের ভৈরবে চোর সন্দেহে এক যুবককে মারধর করাকে কেন্দ্র করে দুবংশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 20 জন আহত হয়েছে। সকালে চণ্ডীবের এলাকায় শাহেদ আলী মিয়ার বাড়ি ও 7 স্টার বংশের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, সোমবার রাতে শাহেদ আলী মিয়ার বাড়ির জানালা দিয়ে 7 স্টার বংশের সারফিন নামে এক যুবক উকি দিচ্ছিল। চোর সন্দেহে বাড়ির লোকজন তাকে আটকে মারধর করে। এই ঘটনাকে কেন্দ্র করে রাতেই দুবংশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই জেরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এই ঘটনায় এখন পর্যন্ত 7 জনকে আটক করা হয়েছে। আগামী জুনের মধ্যেই এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের 11,000-এরও বেশি পদে কেন্দ্রীয়ভাবে নিয়োগ সম্পন্ন করতে চায় সরকার। স্বাধীনতার পর এই প্রথম এসব পদে এই পদ্ধতিতে নিয়োগ হচ্ছে। এ নিয়ে অনিয়ম ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে এনটিআরসিএ। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগে সম্প্রতি বিজ্ঞপ্তি দেয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ, যেখানে 11,151টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন 53,069 জন। প্রতি পদের বিপরীতে প্রায় 5 জন করে শিক্ষক লড়বেন নিয়োগ পেতে। প্রচারিত হবে। মঙ্গলবার সকালে রমনায় এনটিআরসিএর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় এই নিয়োগ পরীক্ষার বিস্তারিত। জানানো হয়, এমসিকিউ এবং মৌখিক পরীক্ষা শেষ করে আগামী জুনের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় সরকার। অতীতে যেমন ছিল তদবিরমুখী, স্বজনপ্রীতিমুখী, টাকা পয়সামুখী, নিয়োগ বাণিজ্যের সাথে নিজেরা অসহায় আত্মসমর্পণ করত। এখন তো আর এই সুযোগ নাই, এই কারণ নাই। আমরা এই দুষ্ট চক্র থেকে, এই যে ভিসার যে একটা সাইকেল, এই সাইকেল থেকে শিক্ষক সমাজকে বের করে নিয়ে আসার একটা প্রয়াস নিছি। স্বাধীনতার পর এই প্রথম কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে নিয়োগ হওয়ায় এসব পদে আগের বিতর্ক থেকে মুক্তি মিলবে বলে আশা এনটিআরসি এর চেয়ারম্যানের। তারা আশান্বিত এখন যে এখন আর অতীতের মতো কমিটির কোনো রকম পদলেহন করে, কোনো রকম তদবির করে, কোনো রকম আর্থিক ডোনেশনের বিনিময়ে বা আর্থিক কোনো কেলেঙ্কারির মাধ্যমে টাকা পয়সা দিয়ে হতে হবে প্রতিষ্ঠান প্রধান, সহপ্রধান, নট নেসারি, এটা হওয়ার আর সুযোগ নাই। যারই মেধা আছে, যিনি পড়াশোনা করবেন, যিনি ভালো পরীক্ষা দেবেন, তারই হওয়ার একটা সুযোগ আছে। নিয়োগ পরীক্ষায় যাতে কোনো অনিয়ম ও দুর্নীতি না হয় সেজন্য সর্বোচ্চ প্রস্তুতির কথাও জানায় এনটিআরসিএ। আমাদের পক্ষ থেকে প্রাতিষ্ঠানিক পর্যায়ের একেবারে জিরো টলারেন্স যে কোনো রকম কোয়ালিটি নিশ্চিত করার জন্য এবং গোপনীয়তা নিশ্চিত করার জন্য। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ইচ্ছে করলে এক রাতেই ইরানকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব এবং মঙ্গলবারই হতে পারে সেই রাত, দম্ভ ভরে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন শর্ত মেনে ইরানকে দেয়া সময়সীমার আগে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প এই হুমকি দেন। ইরানের সঙ্গে 5 সপ্তাহ ধরে চলা যুদ্ধের অবসানে তেহরান কোনো চুক্তিতে না পৌঁছলে মঙ্গলবার রাতে ইরানের বেসামরিক বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোর উপর ব্যাপক হামলার নির্দেশ দেবেন বলেও জানান তিনি। নির্দিষ্ট সময়ে ইরানকে পারমাণবিক অস্ত্র ত্যাগ করা এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে দেশের জন্য জীবন দিতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আলোচনার আড়ালে হামলা হুমকি দিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করছেন ট্রাম্প। অভিযোগ, আলোচনা চলাকালীন 2 বার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে অব্যাহত রয়েছে হামলা পাল্টা হামলা। সংবাদ এই ছিল এখনকার মতন। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন।